বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে। 10 জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন এমন সতর্ক বার্তা দিয়েছেন। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদ নেই। তবে বৈঠকের একাধিক সূত্র বলছে, সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 35 বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, গত বছর জুলাই আন্দোলনে 17টি কারাগার থেকে সাজাপ্রাপ্ত 79 জন জঙ্গি পালিয়ে গেছে। গত 11 মাসে 300-এর বেশি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর নিষিদ্ধ ঘোষিত 4টি সংগঠনের বেশ কিছু সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে। এসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে জঙ্গি দমনে বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল পুলিশের বিশেষ 2টি ইউনিট। সে ইউনিটগুলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অকেজো হয়ে পড়ে আছে। এ নিয়েও দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ। এরই মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে সবচেয়ে ভয়াবহ হামলা হয়। সেখানে থাকা জঙ্গি সহ 826 জন বন্দী পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র, পুড়িয়ে দেওয়া হয় 29,000 নথি। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো 145 জন পলাতক আছে। উদ্ধার হয়নি 65টি অস্ত্র। হামলার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বন্দীদের আশপাশের জেলায় রাখতে হয়েছে। কিছুদিন পর কারাগার মেরামত করে তাদের আবার ফিরিয়ে আনা হয়। গত বছরের 17 সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত 17টি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। এর মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, সাতক্ষীরা, শেরপুর, কুষ্টিয়া ও নরসিংদী কারাগার থেকে 2000-এর বেশি বন্দী পালিয়ে যান। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ছিলেন 79 জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন 9 জন। 4 জুলাই বিডিনিউজ 24 এর প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এখনো জেল পলাতকের সংখ্যাটা 724 জন। মৃত্যুদণ্ড প্রাপ্ত, যাবজ্জীবন প্রাপ্ত ও জঙ্গি মিলে পলাতকের সংখ্যাটা 69 জন। আবার ডক্টর ইউনূসের গত 11 মাসের শাসনামলে জামিনে গণহারে মুক্ত হয়েছে বেশ কিছু জঙ্গি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 5ই আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেবে এখন পর্যন্ত এই সংখ্যা 3 শতাধিক। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন। 24 জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে এবং সরকার পতনের পর সারা দেশে যে 5টি কারাগারে হামলার ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার একটি অনুসন্ধান কমিটি করেছিল, সেই কমিটি সম্প্রতি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। সেখানে আসামিদের পালিয়ে যাওয়া, অস্ত্র লুট, অগ্নিসংযোগের ঘটনাগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। কমিটির রিপোর্টে পালিয়ে যাওয়া জঙ্গিদের নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায়। সে অভিযানে মোট 36 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 35 জন বাংলাদেশি, বাকি 1 জন ইন্দোনেশিয়ান। মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা আইএস এর জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। তাদের সংগ্রহ করা অর্থ যেত 2টি দেশে। দেশ দুটি হলো সিরিয়া এবং বাংলাদেশ। মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ তান শ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, এই গ্রুপটির নাম গ্যারাকান মিলিটেন্ট রেডিকাল বাংলাদেশ বা জিএমআরবি। এই গ্রুপটিকে বাংলাদেশি রেডিকাল মিলিটেন্ট গ্রুপও বলা হয়। বাংলাদেশে এই গ্রুপটি সদস্যদের কাছ থেকে বার্ষিক 500 মালয়েশিয়ান রিঙ্গিত সদস্যপদ ফি নিত। সংগৃহীত তহবিল ই ওয়ালেট অ্যাপ্লিকেশন এবং
আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বাংলাদেশে পাঠানো হতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে 5 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরো 11 জনকে ফেরত পাঠানো হবে। 5 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় মালয়েশিয়ান আইনে মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আরো তদন্ত করছে দেশটির পুলিশ। কিন্তু মালয়েশিয়ান পুলিশ যেখানে বাংলাদেশিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, তাও আবার আইএস এর মতো সংগঠনের সাথে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা দেশটিতে জঙ্গি কিংবা জঙ্গিদের তৎপরতা আছে তা মানতে নারাজ। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত 1 জুলাই বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশে আছে ছিনতাইকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই সুরে কথা বলেন। তিনি বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অস্তিত্বই দেখছেন না। এমন পরিস্থিতিতে 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স মেগান বোল্টন। বৈঠকে তিনি জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স বলেছেন, প্রতিটি দেশই কম বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের মতোই দাবি করেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই। তবে মাঝে মধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং মিছিলের চেষ্টা করে, যা আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে। বৈঠকের সূত্রগুলো বলছে, মালয়েশিয়াতে আইএস এর সাথে সম্পৃক্ত এত বড় দল ধরার পড়ার বিষয়ে মার্কিন সরকার উদ্বেগ বেড়েছে। বিশেষ করে মালয়েশিয়ান পুলিশের তদন্তে উঠে এসেছে, এই দলটি সংগৃহীত অর্থ বাংলাদেশ ও সিরিয়ার জঙ্গিদের কাছে পাঠাতো। কিন্তু বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বিষয়টি অস্বীকার করায় উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর তালিকা অনুযায়ী এই আইএস এর বাংলাদেশ শাখাটি নিষিদ্ধ সংগঠন। 2018 সালের 18 ফেব্রুয়ারি আইএস বাংলাদেশকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র সরকার। আইএস সহ মার্কিন যুক্তরাষ্ট্রের এফটিও 2008 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের 4টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। তাদের মধ্যে আরেকটি সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম। 2013 সালের 14 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। সংগঠনটি আনসারুল ইসলাম নামেও পরিচিত। জানা গেছে, গত বছরের 19 জুলাই নরসিংদী জেল থেকে যে 9 জঙ্গি পালিয়ে গিয়েছিল, তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের 3 জন ছিল। এদের মধ্যে 2 জন হলেন হিজবুল্লাহ মিয়া ওরফে মোহাম্মদ রাসেল আহমেদ ও মোহাম্মদ নুরুল আলম। 2021 সালের 9 ফেব্রুয়ারি নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছিল। পরে এই সংগঠনটি নতুন নামে তৎপরতা চালায়। দেশ জুড়ে পরিচিতি পায় জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া নামে। মার্কিন সরকারের সুপারিশে 2023 সালের 10 আগস্ট তখনকার সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। গত 11 মাসে এই সংগঠনটির অনেক সদস্য জামিনে মুক্তি পেয়েছে। একদিকে জামিনে মুক্তি পাওয়া, অন্যদিকে সাজাপ্রাপ্ত পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে না পারার বিষয়টি মার্কিন চার্জ অ্যাফেয়ার্স বৈঠকে আলোচনা করেছেন। এ নিয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতেও বলেছেন। মালয়েশিয়ান জঙ্গিদের অর্থ সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে যাচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে বলা হয়েছে। বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, দেশ জুড়ে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকে দায় স্বীকার করতেও দেখা গেছে। সারা দেশে 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছে। ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক, বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ড ঘটেছে। হলি আর্টিজানে হামলার মতো ঘটনা ঘটেছে। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বেশ কিছু ঘটনায় মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়েছিল জঙ্গি তৎপরতা ঘিরে। তখন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই ইউনিট এখন পুলিশ সদস্যদের জন্য পানিশমেন্ট পোস্ট হয়ে গেছে। মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ইউনিটটিকে আবারও সক্রিয় করার তাগিদ দেন। দর্শক, এর মধ্যে নতুন করে 35% শুল্ক ঘোষণার মধ্য দিয়ে মার্কিন সরকারের চাপে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 90 দিনে 28 দফা বৈঠক করে মাত্র 2% শুল্ক কমাতে পেরেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই তৎপরতা। এরই মধ্যে জঙ্গিবাদ নিয়ে মার্কিন সরকারের নতুন করে চাপ বিপাকে ফেলবে ডক্টর ইউনূসের প্রশাসনকে। আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার অভিযোগ গঠনের বা চার্জ গঠনের দিন ধার্য ছিল। আজকে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায়, জুলাই সহিংসতায় মামলায়, হত্যা মামলায় চার্জ গঠন করেছে এবং এই চার্জ গঠনে আরো নাটকীয় ঘটনা ঘটেছে যে এই মামলায় 3 জন অভিযুক্ত, এর মধ্যে একজন ইতিমধ্যে অ্যারেস্টেড সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং 2 জন দেশের বাইরে আছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এখন একজন যিনি অ্যারেস্ট আছেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তিনি এই মামলায় বলা হচ্ছে যে তিনি দায় স্বীকার করেছেন। তিনি আদালতের কাছে বলেছেন যে আমি এই অপরাধে যুক্ত ছিলাম, আমি অপরাধী, আমি দোষ করেছি এবং তিনি এই মামলায় রাজসাক্ষী হবার আবেদনও করেছেন। মৌখিকভাবে আদালতেও বলেছেন এবং রিটেন একটি আবেদনও দাখিল করেছেন ট্রাইব্যুনালে। আইনে বিধান আছে এমনটা যে যদি কোনো সংঘবদ্ধ অপরাধ হয়, সেই অপরাধী দলের মধ্য থেকে একজন যদি চায় বা 2 জন যদি চায়, এক বা একাধিক সম্ভবত, যে পুরো অপরাধটা উদ্ঘাটনে রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করবে, যে স্বীকারোক্তি দেবে যে এই অপরাধটা কিভাবে ঘটেছে, এটি বোঝার জন্য আইনে বিধান আছে রাজসাক্ষী হবার। সেই বিধান অনুযায়ী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। যাবতীয় অপরাধ উদ্ঘাটনে সহযোগিতা করবেন তিনি এটি বলেছেন এবং তার জন্য বাড়তি নিরাপত্তারও আবেদন করা হয়েছে, নিরাপত্তাও চাওয়া হয়েছে। এই নিরাপত্তার জন্য তাকে জেলখানায় আলাদাভাবে রাখা হবে, আলাদা কক্ষে রাখারও নির্দেশ দিয়েছে আদালত। এখন রাজসাক্ষী হওয়ার ফলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আসলে কি হবে? রাজসাক্ষীটা হবার ধরনটা খানিকটা এমন, গিভ অ্যান্ড টেক, লেনদেনের সম্পর্ক। আমি এই মামলায় সম্পূর্ণ সহযোগিতা করব, মামলার মূল রহস্য উদ্ঘাটনে, মূল আসামিদের বিচারে, বিনিময়ে আদালত প্রস্তাব দেয়, আদালতই এটি নির্ধারণ করে বা যে মামলা সাজা থেকে অব্যাহতি দেওয়া হবে কিংবা সাজার পরিমাণ কমিয়ে দেওয়া হবে, এমন একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই রাজসাক্ষী হয়। সেই রাজসাক্ষীটা হলেন সাবেক আইজিপি, সর্বশেষ শেখ হাসিনার শাসন আমলে যিনি আইজিপি ছিলেন তিনি, এবং তিনি জেলখানাতেই থাকবেন এবং বিচার শেষ পর্যন্ত তিনি এই মামলা উদ্ঘাটনে কাজ করবেন। আগামী 3 আগস্ট এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। মূলত এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার এক প্রকার, বিচারটা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল যে তিনি দায় স্বীকার করেছেন। দায় স্বীকার করে এখন তিনি সাক্ষী, আসলে আসামি এবং সাক্ষী, কিন্তু জেলখানাতেই থাকবেন। তিনি এই মামলা থেকে মুক্তি পেতে পারেন তখনই যখন মামলাটার পুরো বিচার হয়ে যাবে কিংবা তার সাজা কমে আসতে পারে। আদালত সর্বশেষ বিবেচনায় আনতে পারে সবশেষে যে এই মামলাটি বিচারে উদ্ঘাটনে এই ব্যক্তি সহযোগিতা করেছেন, তাকে বেকসুর খালাস দিলাম, আদালত সিদ্ধান্ত নেবে, কিংবা তার সাজা যাবজ্জীবনের জায়গায় 5 বছর করে দিলাম বা 3 বছর করে দিলাম। এই সিদ্ধান্তটা মামলা চূড়ান্ত পরিণতির পরে আসবে। আচ্ছা, এই রাজসাক্ষী হলো, রাজসাক্ষীর কি বিচার হতে পারে না? রাজসাক্ষী যদি ভুল সাক্ষী দেন, মিথ্যা সাক্ষী দেন, তাহলে আইন কি বলে? তাহলেও আইন বলে যে রাজসাক্ষীরও বিচার হতে পারে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অ্যারেস্ট অবস্থায় রাজসাক্ষী হতে চাইলেন কি নিজের ইচ্ছায়? তার প্রতি কি বল প্রয়োগ করা হয়েছে কিনা? পরিস্থিতি তেমনও হতে পারে, কারণ তিনি তো এখন সরকারের হেফাজতে, আদালতের হেফাজতে কিংবা বিচার ব্যবস্থার হেফাজতে। বল প্রয়োগ করেও তাকে এমনটা প্রস্তাব দেওয়া হতে পারে। তার প্রেক্ষিতে আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। এখন
যদি তিনি এই মামলায় মিথ্যা সাক্ষী দেন বা অন্য কিছু করেন, ষড়যন্ত্রে যদি অংশ হন, তাহলে ভবিষ্যতে সিনারি চেঞ্জ হলে তিনি বিচারের আওতায় আসবেন। অথবা তিনি এখন হয়তো আপাতত এমনটাও হতে পারে তিনি জীবন বাঁচানোর খাতিরে, জীবন রক্ষার্থে রাজসাক্ষী হয়েছেন। আর এই যে মামলাটির বিচার হচ্ছে, এই বিচারটি আমি বলবো যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এক প্রকার বেঁচে গেলেন, রাজসাক্ষী হয়ে বেঁচে গেলেন। কারণ তিনি দায় স্বীকার করলেন এবং মামলার পক্ষে কাজ করবার জন্য, এক প্রকার সরকারের পক্ষে কাজ করবার জন্যই রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হয়েছেন। তো যেটি হোক না কেন, আর যে দুজন আসামিকে চিহ্নিত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের উদ্দেশ্যে নিজেদের মতো করে আদালত যে রায় দিন না কেন, যে রায় তাদেরকে অভিযুক্ত করুন না কেন, ফাঁসি দিন। বাংলাদেশে ফাঁসির ব্যবস্থা এখনো পর্যন্ত আছে, যাবজ্জীবন আছে। বিশ্বের অনেক দেশে ফাঁসির ব্যবস্থা নেই। ফাঁসির ব্যবস্থা যাতে না থাকে, ফাঁসির ব্যবস্থা উঠিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপও আছে। মানবাধিকার, জাতিসংঘ মানবাধিকার কমিশনেরও চাপ আছে যে ফাঁসির ব্যবস্থাটা উঠিয়ে দেওয়ার জন্য। এখন ঘটনা হচ্ছে যে বিচারটা হবে, বিচার হবে, কিন্তু আপনি সাজা কার্যকর করতে পারবেন না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের বাইরে আছেন, আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তো রাজসাক্ষী হয়েই গেলেন। সবকিছু মিলিয়ে এই মামলাটা আসলে 3 আসামির মধ্যে একজন হলেন রাজসাক্ষী এবং 2 জন দেশের বাইরে। তাহলে বিচার হবে, সাজা হবে, কিন্তু সাজা কার্যকর হবে না বা কার্যকর করা যাবে না। আপনারা জানেন যে গত 11 মাস যাবত সরকার গঠনের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখলে নিয়েছে একটি বিশেষ গোষ্ঠী, জামায়াতে ইসলামী বাংলাদেশ, যাদের নেতাদের, প্রধান নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1971 সালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান নিজামী, আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ সহ অন্যান্য জামাত এবং বিএনপির শাখা চৌধুরী সহ যাদের বিচার হয়েছে, বিচারে সাজা হয়েছে এবং সাজা কার্যকর হয়েছে, তাদেরই লোকজন, জামাতের লোকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখলে নিয়েছে। এই দখলে নেবার প্রধানতম কারণ হচ্ছে তাদের নেতাদের কেন আওয়ামী লীগ 1971 সালের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার করেছে। এই দখল নেওয়াটার শপথ বলি, টার্গেট বলি, পরিকল্পনা বলি, যখন এই বিচারটি অনুষ্ঠিত হয়েছিল তখনই তারা শপথ নিয়েছিলেন, যদি একদিন সুযোগ পায় সেদিন দেখিয়ে দেব। আজকে সুযোগ পেয়েছে, দেখিয়ে দিয়েছে। একদম সুস্পষ্ট পরিকল্পিতভাবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল দখলে নিয়েছে। যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য, আজকে সেই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। জুলাই আগস্টে হত্যা হয়েছে, সেই হত্যার ষড়যন্ত্র করেছে হত্যাকারী সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতারা এমন অভিযোগে অভিযুক্ত করে, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনও সংশোধন করা হয়েছে। সংশোধন করে এই বিচারটি চালানো হচ্ছে এবং এই আদালতের মাধ্যমেই আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দেবার পরিকল্পনা দুর্বার গতিতে, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটি আরো দ্রুত হবার কথা ছিল, কিন্তু আইন বহির্ভূতভাবে 2-1 দিনে বিচার করে তো আর ঝুলিয়ে দেওয়া যায় না, যার কারণ দেরি হয়ে গেছে। এদিকে নির্বাচন ঘনিয়ে আসছে, উপায় নেই গোলাম হোসেন, নির্বাচন দিয়ে কেটে পড়তেই হবে। চারিদিক দিয়ে টর্নেডো আসছে আন্তর্জাতিকভাবে, অভ্যন্তরীণভাবে সরকারের জন্য। সময় হাতে খুব বেশি নেই, মাত্র 6 মাস। আজকে জুলাই মাস, ডিসেম্বরের মধ্যে
মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের ফাঁসির আদেশ, শুধু আদেশ না, ডিসেম্বরের মধ্যে চেষ্টা করবে এই ট্রাইব্যুনালে সাজা দিয়ে, এবং সরকার চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে কিছু আওয়ামী লীগ নেতার শাস্তি কার্যকর করার, ঝুলিয়ে দেওয়ার, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার। আপনারা জানেন যে আমরা এই ভিডিওটা যে মুহূর্তে করছি সেই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছেন বা দিবেন, এমন একটা পরিস্থিতি। আজকে 10 জুলাই, এমন একটা পরিস্থিতি আছে যে চার্জ গঠনের আদেশ দেবেন। চার্জ গঠনটা কি? চার্জ গঠনটা হচ্ছে ফৌজদারি অপরাধে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে আদালত আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক চার্জ গঠন করে। এটি মূলত বিচার শুরু করার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং আসামিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যে শুনানি হয়েছে, শুনানির পরে আজকে চার্জ গঠন হলো বা হচ্ছে। এই চার্জ গঠন মানে চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে এবং খুব স্বল্পতম সময়ে কয়েকজনের অন্ততপক্ষে, আজকে চার্জ গঠন অন্ততপক্ষে 3 জনের হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দেশের বাইরে আছেন, কিন্তু জেলে বন্দী আছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্রুততম সময়ে এই মামলাটির রায় হয়ে যাবে, সেটিও বোঝা যাচ্ছে। এবং রায় হয়ে প্রথম খড়গটা, যেহেতু এই চার্জ গঠনে 3 জনের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আছেন, তার ফাঁসির আদেশ হবে। খুব দ্রুততার সাথে আপিল বিভাগ পর্যন্ত হয়তো চলে যাবে, চলে গিয়ে ডিসেম্বরের মধ্যে হয়তো ফাঁসিও কার্যকর করার ব্যবস্থা হবে। এবং একই সাথে আরো অন্যান্য আওয়ামী লীগ নেতাদেরও বিচারিক প্রক্রিয়া খুব দ্রুততার সাথে চলছে। ওই যে বললাম, সময় খুব বেশি নেই হাতে। আগামী 6 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে জেলবন্দি যেসব আওয়ামী লীগ নেতা আছেন তাদের অনেককে ফাঁসিতে ঝুলিয়ে দেবার চূড়ান্ত পরিকল্পনায় এগুচ্ছে বর্তমান সরকার এবং সরকারের সাথে বিশেষ করে জামাত। প্রতিশোধ, সেই পুরনো তাদের নেতাদের বিচার করবার প্রতিশোধ হিসেবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়, ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা যারা জেলবন্দি আছেন তাদের মধ্যে কান্নার রোলও পড়ে গেছে। কিন্তু গতকালকে সাবেক একজন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আদালতে একটি মামলার হাজিরা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। কেন? কারণটা কি? তারা কি বুঝতে পারছেন, ভেতরে ভেতরে জানতে পারছেন যে কিছু একটা হবে? কিছু একটা তো হবেই, কারণ কিছু একটা করবেই, করে ছাড়বেই। সরকার বিদায় নেবে, একটা প্রহসনের নির্বাচন করবে, নির্বাচনের অলরেডি প্রস্তুতি নিতে বলেছে, নির্বাচন দিতে বাধ্য হবে। আমি খানিক আগেও বললাম, আবারও বলছি, নির্বাচন দিয়ে প্রস্থান করতে বাধ্য হবে, প্রস্থান করবে, একটা নির্বাচন হবে, কিন্তু দেশ ঠান্ডা হবে না। আমি যত কথাই বলি না কেন, দেশ কিন্তু শান্ত হচ্ছে না। আগামী কতদিনে, কত বছরে শান্ত হয় এটি বলা কঠিন। দেশ একটা অস্থিরতার মধ্যে ঢুকে গেল। এই ঢুকে যাওয়াটা কবে বের হবে আমরা জানি না। তবে বর্তমান সরকার, জামাত আগামী নির্বাচিত সরকারের হাতে, সরকারের অপেক্ষায় বিচার রাখবে না। আগামী 6 মাসের মধ্যে বিচারের রায় এবং জেলবন্দি নেতাদের অনেককে ঝুলিয়ে দিয়ে সাজা যে কার্যকর করবে সেটি দ্রুত গতিতে এগোচ্ছে। সব পরিবেশ পরিস্থিতি সেটি বলছে। এখন এর মধ্যে যদি কোনো প্রতিরোধ আসে, পাল্টা প্রতিরোধ, তাহলেই শুধু সম্ভব। কিন্তু এখনো পর্যন্ত, বিশেষ করে এই মুহূর্তে প্রতিরোধ কে করবে? আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে সেই অর্থে কোনো প্রতিরোধের কোনো চিত্র দৃশ্যমান নয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিশেষ করে
দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, তারা যে দেশে আসবেন, দেশে এসে যে সহসা প্রতিরোধ গড়ে তুলবেন, তৃণমূল রেডি আছে, সেই লক্ষণটা নেই। সেই জায়গায় আওয়ামী লীগের কিছু নেতা, তাদেরকে হয়তো আওয়ামী লীগের হারাতে হতে পারে। জীবনে আওয়ামী লীগের অনেক মূল্য দিতে হবে। আওয়ামী লীগ ফিরবে, মাস্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বহু রক্ত, বহু ত্যাগ, বহু তিতিক্ষার পরে ফিরবে, সেই পরিস্থিতি হচ্ছে। এবং যেটি বললাম, আমি আবারও বলতে চাই যে বিচারটা কত দূর, বিচারটা খুব বেশি দূর নয়, হাতে আছে 6 মাস। 6 মাস টার্গেট। এই টার্গেটেড সময়ের মধ্যে ফাঁসির রায় হবে এবং রায় কার্যকর হবে। সেভাবেই সরকার এবং জামাত এগুচ্ছে।